বঙ্গোপসাগরে বড় শক্তিগুলোর লড়াই, মাঝখানে বাংলাদেশ। একটা শান্ত সমুদ্র, নীল পানি। খালি চোখে দেখলে মনে হবে এখানে কিছু মাছ ধরার নৌকা আর কার্গো জাহাজ ছাড়া আর কিছু নেই। কিন্তু এই শান্ত পানির ঠিক 100 মিটার নিচে 2026 সালের এই সময়ে নিঃশব্দে ঘুরছে একটা পারমাণবিক সাবমেরিন। এর টার্গেট লোহিত সাগর, হরমুজ প্রণালী বা ইউক্রেন সীমান্ত না, এর নজর বাংলাদেশের উপকূলের দিকে। আজকে আমরা এমন একটা সময়ে আছি যেখানে যুদ্ধ শুরু হওয়ার আগে কোনো ঘোষণা দেওয়া হয় না, যুদ্ধ আসে হুট করেই। কিন্তু একটা সংকেত পাওয়া যায় অর্থনীতির দিক থেকে। বেশিরভাগ সময় মিসাইল ছোড়ার আগে ওই দেশের অর্থনীতিকে দুর্বল করে দেওয়া হয়। অর্থনীতি যখন খুব খারাপ অবস্থায় থাকে তখন মিসাইলগুলোর সাইরেন বেজে ওঠে। ঠিক এই সময়ে বড় শক্তিগুলোর সেই লুকোনো লড়াইয়ের সবচেয়ে বড় চাল দেওয়া হচ্ছে বঙ্গোপসাগরে। নিঃশব্দেই বেজে উঠেছে অর্থনীতির সাইরেন। সহজ ভাষায় বলি, প্রতি বছর দুনিয়ার মোট সমুদ্র বাণিজ্যের অর্ধেক বা জ্বালানি পরিবহনের 2/3 যায় ভারত মহাসাগরের এই রুট দিয়ে। এই রুটের ঠিক মাথায় একটা স্ট্র্যাটেজিক ত্রিভুজ তৈরি করেছে বঙ্গোপসাগর। এতদিন বড় শক্তিগুলো একে শুধু ব্যবসার রাস্তা ভাবত, কিন্তু 2026 সালের মে জুন মাসে এসে গোয়েন্দা সংস্থা বা পেন্টাগনের টেবিলে সবচেয়ে বেশি আলোচনায় থাকা ফাইলের নাম হলো বে অফ বেঙ্গল থিয়েটার। এখানে খেলোয়াড় 3 জন, আমেরিকা, চীন আর ভারত। আর এই 3 শক্তির দাবার বোর্ডের ঠিক মাঝখানে পড়ে গেছে একটা দেশ, যার নাম বাংলাদেশ। 2026 সালের শুরুতেই আমেরিকা আর বাংলাদেশের মধ্যে একটা খুবই সংবেদনশীল চুক্তি নিয়ে আড়ালে আলোচনা চূড়ান্ত হয়, যার নাম এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি। উপর থেকে দেখলে মনে হবে এটা বাংলাদেশকে শুল্কমুক্ত তুলা আর কাপড় রপ্তানির সুযোগ দেওয়ার সাধারণ একটা ব্যবসায়িক চুক্তি। কিন্তু এর ভেতরে শর্তগুলো একটু ভালো করে দেখুন। চুক্তির 4.3 আর 6.4 নম্বর ধারায় স্পষ্ট করে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ যদি চীন বা রাশিয়ার মতো কোনো দেশের সাথে নতুন কোনো সামরিক বা কৌশলগত চুক্তি করে, তাহলে আমেরিকা রাতের মধ্যেই এই শুল্ক সুবিধা বাতিল করে দিতে পারবে। তাহলে বিশ্লেষকরা এটাকে এভাবে বলছেন, বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সিদ্ধান্তের উপর আমেরিকার একরকম নরম ভেটো। কিন্তু আমেরিকা কেন হঠাৎ বাংলাদেশকে এভাবে চাপে রাখতে চাইছে? পেন্টাগন কেন ঢাকাকে জেজোমিয়া নামের একটা সামরিক তথ্য বিনিময় চুক্তি সই করার জন্য বারবার চাপ দিচ্ছে? এর কারণ লুকিয়ে আছে চীনের একটা বড় দুর্বলতার মধ্যে। এমন একটা দুর্বলতা যা এক রাতের মধ্যেই চীনকে বিপদে ফেলতে পারে। আর এই বিপদ থেকে বাঁচার জন্য চীনের একমাত্র ভরসা এখন বঙ্গোপসাগর। আমেরিকা ভালো করেই জানে, যদি তারা বাংলাদেশের উপকূলে একটা সামরিক নজরদারি কেন্দ্র বসাতে পারে, তাহলে এক চালেই চীনের পুরো জ্বালানি সরবরাহের রাস্তাটা তাদের নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু চীন কি এত সহজে তার এই জীবন রেখা আমেরিকার হাতে ছেড়ে দেবে? এই চালটা বুঝতে হলে আমাদের যেতে হবে ইতিহাসের সবচেয়ে বড় একটা সামুদ্রিক ফাঁদের কাছে, মালাক্কা ট্র্যাপ। বেইজিংয়ের সামরিক নেতৃত্বের সবচেয়ে বড় ভয়ের একটা নাম মালাক্কা ট্র্যাপ। চীনের পুরো অর্থনীতি দাঁড়িয়ে আছে তেলের উপর। চীন যে তেল আমদানি করে তার 80% বেশি আসে মধ্যপ্রাচ্য আর আফ্রিকা থেকে। এই তেলের বিশাল জাহাজগুলোকে চীনে পৌঁছাতে হলে সিঙ্গাপুরের পাশ দিয়ে একটা মাত্র 1.5 মাইল চওড়া সরু জলপথ পার হতে হয়, যার নাম হলো মালাক্কা প্রণালী। এখন বিষয়টা বুঝুন, এই মালাক্কা প্রণালীর পাহারায় আছে আমেরিকার 7ম নৌবহর। কোনোদিন তাইওয়ান বা অন্য কোনো ইস্যুতে আমেরিকা চীনের মধ্যে যুদ্ধ লাগলে পেন্টাগনের প্রথম কাজ হবে এই প্রণালী বন্ধ করে দেওয়া। ঠিক যেমন ইরান আমেরিকা যুদ্ধে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল।
চীন জানে মালাঙ্কা প্রণালীর মাত্র 3 সপ্তাহ বন্ধ থাকলেই তাদের সব কারখানা, যুদ্ধজাহাজ, ফাইটার জেট, জ্বালানির অভাবে থেমে যাবে। এই বিপদ থেকে বাঁচতেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একটা পরিকল্পনা করেছেন, যার নাম স্ট্রিং অফ পার্লস বা মুক্তার মালা। সমুদ্রে ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলা আর আমেরিকার নৌবহরকে ফাঁকি দেওয়ার জন্য চীন ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর নিয়ন্ত্রণ নেওয়া শুরু করেছে। পাকিস্তানের গোয়াদর, শ্রীলঙ্কার হাম্মানটোটা আর কলম্বো, জিবুতির দোরালেহ, মালদ্বীপের মালে, এই বন্দরগুলোতে চীনের অংশীদারিত্ব আছে। কিন্তু এই মালার সবচেয়ে দামি মুক্তাটা চীন বসিয়েছে বাংলাদেশের পাশের দেশ মিয়ানমারে। তাহলে মিয়ানমারের রাখাইন রাজ্যে চীন কোটি কোটি ডলার খরচ করে বানিয়েছে কিয়াক ফিউ গভীর সমুদ্র বন্দর আর একটা বড় অর্থনৈতিক জোন। কিন্তু আসল খেলাটা বন্দরের ভেতরে না, চীন সেখান থেকে সরাসরি তাদের ইউনান প্রদেশ পর্যন্ত 771 কিলোমিটার লম্বা একটা তেল গ্যাসের পাইপলাইন বানিয়ে ফেলেছে, যা এখন পুরোপুরি চালু। এর মানে হলো চীনের তেলের জাহাজগুলো এখন মধ্যপ্রাচ্য থেকে এসে মালাক্কা প্রণালীর কাছেও যায় না, তারা সরাসরি বঙ্গোপসাগরে ঢুকে যায়। মিয়ানমারের কিয়াক ফিউ বন্দরে তেল নামায় আর পাইপলাইনের মাধ্যমে সেই তেল সোজা চীনের বেইজিং, সাংহাইতে চলে যায়। মালাক্কা ট্র্যাপকে চীন এভাবেই এক চালে পাশ কাটিয়ে ফেলেছে। এই চালটাই ভারতকে চিন্তায় ফেলে দিয়েছে। ভারতের ঠিক পাশে বঙ্গোপসাগরে চীন এসে সামরিক আর অর্থনৈতিক প্রভাব বাড়াবে, এটা দিল্লি তাদের নিরাপত্তার কথা ভেবে কোনোভাবেই মেনে নিতে পারবে না। তাই ভারতের সেনাবাহিনী বঙ্গোপসাগরে ঢোকার মুখে থাকা আন্দামান ও নিকোবর দ্বীপকে একটা বড় সামরিক কমান্ড সেন্টারে বদলে ফেলেছে। 2025 থেকে 2026 সালের স্যাটেলাইট ছবি দেখাচ্ছে ভারত সেখানে লম্বা রানওয়ে বানিয়েছে আর সমুদ্রের তলায় সোনার নেটওয়ার্ক বসিয়েছে। এই নেটওয়ার্কের কাজ হলো বঙ্গোপসাগরের শান্ত পানিতে চীনের একটা সাবমেরিনও ঢুকলে তার ইঞ্জিনের শব্দ তাৎক্ষণিকভাবে দিল্লির কন্ট্রোল রুমে পৌঁছে যাবে। বঙ্গোপসাগরের পানি এখন আর শান্ত নেই, এটা এখন ভারত আর চীনের মধ্যে সমুদ্রের তলার এক নিঃশব্দ যুদ্ধের জায়গা হয়ে গেছে। আর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, যাকে এই লড়াইয়ের সবচেয়ে বেশি ভুক্তভোগী হতে হচ্ছে। ভারত আর চীনের এই লড়াইয়ের মাঝে তৃতীয় খেলোয়াড় হয়ে ঢুকছে আমেরিকা, তাদের নিজস্ব ইন্দো প্যাসিফিক কৌশল নিয়ে। এই কৌশলের সবচেয়ে বিতর্কিত অংশের নাম হলো সেন্ট মার্টিন। গত কয়েক বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে একটা কথা খুব ছড়িয়েছে। ক্ষমতা যাওয়ার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই অভিযোগ করেছিলেন আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপে একটা নৌঘাঁটি বানাতে চায়, যাতে তারা পুরো বঙ্গোপসাগরের আকাশ নিয়ন্ত্রণ করতে পারে। যদিও আমেরিকার পক্ষ থেকে বারবার এই দাবি সম্পূর্ণ ভুয়া বলে নাকচ করে দেওয়া হয়েছে, কিন্তু বিশ্ব রাজনীতিতে একটা সত্য আছে, হোয়াইট হাউস মুখে যা অস্বীকার করে পেন্টাগন পর্দার আড়ালে ঠিক সেটাই বাস্তবায়ন করে। 2025 থেকে 2026 সালের মধ্যে একটা বাস্তব ঘটনা দেখুন। সরকার পরিবেশ রক্ষার কথা বলে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের যাওয়া কমিয়ে দিয়েছে আর রাতে থাকা নিষিদ্ধ করে দিয়েছে। সাধারণ মানুষের কাছে এটা পরিবেশ নীতি মনে হলেও প্রতিরক্ষা বিশ্লেষকদের চোখে এটা একটা কৌশলগত পর্দা। একটা দ্বীপে যখন সাধারণ মানুষের ঢোকা বন্ধ করে দেওয়া হয়, তখন সেখানে গোপনে কি তৈরি হচ্ছে সেটা জানার কোনো সুযোগ থাকে না। আমেরিকার জন্য সেন্ট মার্টিন বা বাংলাদেশের উপকূলের কোথাও একটা প্রবেশ পথ থাকাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ চীনের মধ্যেই বাংলাদেশের সামরিক খাতে গভীরভাবে ঢুকে গেছে। বাংলাদেশ নৌবাহিনীর 2টি মিং ক্লাস সাবমেরিন চীনের কাছে থেকে কেনা। আরও বড় তথ্য হচ্ছে কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি, যার নাম এখন বনৌজা পেকুয়া। এটা সম্পূর্ণ চীনের টাকায় আর চীন ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে তৈরি। আমেরিকার ভয় হলো কোনো দিন যুদ্ধ লাগলে চীন এই ঘাঁটিকে নিজেদের জ্বালানি ভরার জায়গা হিসেবে ব্যবহার করবে, মানে চীনের পারমাণবিক সাবমেরিন সরাসরি বাংলাদেশের মাটিতে এসে আশ্রয় নিতে পারবে। বাংলাদেশ এখন এমন একটা
কূটনৈতিক ফাঁদে পড়ে গেছে, যেখান থেকে বেরোনোর প্রতিটা রাস্তায় ঝুঁকিপূর্ণ। একদিকে চীনের বিলিয়ন ডলারের ঋণ আর সামরিক সহায়তা, অন্যদিকে আমেরিকার গার্মেন্টস মার্কেট আর নিষেধাজ্ঞার ভয়। আর এর সাথে যুক্ত হয়েছে ভারতের ভৌগোলিক আর রাজনৈতিক চাপ। বাংলাদেশ চীনের দিকে একটু ঝুঁকলেই আমেরিকা আর ভারত মিলে অর্থনৈতিক চাপ বাড়িয়ে দিতে পারে। আবার বাংলাদেশ সরাসরি আমেরিকার জোটে নাম লেখালে চীন রাতারাতি সব প্রজেক্ট আর সহযোগিতা বন্ধ করে দিতে পারে। তাহলে বঙ্গোপসাগরের এই শান্ত নীল পানি আসলে ফুটতে থাকা একটা কড়াই। বড় শক্তিগুলোর এই তিনমুখী লড়াইয়ে বাংলাদেশ কি নিজের স্বাধীনতা ঠিক রেখেই কঠিন পরিস্থিতি সামলাতে পারবে, নাকি এই সমুদ্রই হয়ে উঠবে আগামী দিনের এশিয়ার সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী দিনের বিশ্ব রাজনীতির সবচেয়ে অনিশ্চিত অধ্যায়ে।